আজকে আজকে এখানে উনি সভাপতিত্ব করছেন। মেনকা গাছের মধ্যে আসলে আপনারা জানেন যে আমরা তো জানতাম যে বলিয়ারদের মধ্যে সবচেয়ে বিরক্তির এবং সবচেয়ে আসলে ছাত্র হিসাবে ছোটবেলায় যাদেরকে খুব গম্ভীর কিন্তু মেধাবী মনে করতাম আমরা বলিয়ারদের। আমাদের এটা বলতেছি আমি এই কারণে যে আমি যতটা দিকের পারে যতটা শুভারামপুরে তার চেয়ে অনেক বেশি আমি বলিয়ারদের, তার চেয়ে অনেক বেশি আমি শিমুল করলাম। এইখানকার প্রায় প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ির মানুষ যারা আমার বয়সে কিংবা যারা আমার চাইতে বড়, তাদের আদর পায় নাই এরকম কোন মানুষ আসলে বলিয়ারদের শিমুল করে নাই। আমার ছোটদের আমি আদর করার সুযোগ পাইছি কম, তারা হয়তো বঞ্চিত হইতে পারে, কিন্তু আমি সবসময় ভাগ্যবান। আমি এখানে বলিয়ারদের আসলে কে কোন দল করে, কে কোন পার্টি করে, কে কি করে এটা না, আমি এমনি একটা আদর এখানে মামার বাড়ি হিসাবে, খালার বাড়ি হিসাবে, কিংবা আসলে এমনি থাকে না এক ধরনের ভাগ্য যে আত্মীয়তার বাইরেও আসলে সমস্ত মানুষের কাছ থেকে আমি একটা সময় স্নেহ এবং আদর এইটা দিয়েই বড় হয়েছি। আসলে আমার বিপদের সময়ও, আমাদের যখন বিপদ, আমরা যখন আসলে ছোট, আমার বিপদ তখন আমি তৈরি করি না, আমার বিপদ তৈরি করছে তখন আমার বাপ। আমার বাপ যখন রাজনীতি করতো, আমার বাপ রাজনীতি করার কারণে বাজিতপুরে যখন আসলে আমাদের পড়াশোনার সুযোগ ছিল না, এইখানে একটা হাই স্কুল বানাইছিল আনারুদ্দিন মোহাম্মদ, বলিয়ারদের জুনিয়র হাই স্কুল। আমার যে আসলে শিক্ষা জীবনটা 72 থেকে 75 পর্যন্ত আসলে একভাবে অটুট ছিল, এটার একটা কারণ ছিল যে আনারুদ্দিন মোহাম্মদ স্কুলের মধ্যে আমার একটা নাম লেখানো ছিল। আমার তখন অন্য গোটা আসলে রেজিস্ট্রেশন ছিল। তার মানে আমি বলতে চাইতেছি আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া, আমার যাদেরকে আসলে দেখে বড় হওয়া, যাদের আদর পায় বড় হওয়া, এবং যাদের বিপদের সময় যাদের সাথে রাজনৈতিকভাবে আমাদের পারিবারিক বিরোধ ছিল, কিন্তু যাদের আশ্রয় আমরা পাইছি, সেরকম মানুষটা সব আসলে বলিয়ারদি, শিমুলতলা, ওসমানপুর, শাপলাঞ্জিয়া এই অঞ্চলের মধ্যে। এমনকি ধরেন আমার বাপের রক্ষী বাহিনীর সাথে ধরেন একটা বড় রকমের তো ধরেন বিরোধ ছিল, আপনাদের যাদের বয়স বেশি তারা জানে। কিন্তু ধরেন এখানে আটকাপাড়ার একজন রক্ষী বাহিনী ছিল, আমার নাম জাহিদ সম্ভবত। তো তার সাথে একটা অদ্ভুত সম্পর্ক ছিল আমাদের পারিবারিক। অথচ রক্ষী বাহিনীর সাথে, মুজিব বাহিনীর সাথে ধরেন তখন একটা মারামারি কাটাকাটির পরিস্থিতি বাংলাদেশে। এমনকি 71 সালে আমার এখানে মনে আছে, 71 সালে যেদিন আমাদের বাড়িতে আগুন দেয়, ওই দিন আমি আসলে মোস্তফাদের বাড়িতে ছিলাম শিমুলতলা। আমি শিমুলতলা থেকে বের হয়ে সেলিমদের বাড়ি তখন ওইখানে ভিতরে, আমি সেলিমদের বাড়িতে যাব, আমি সরকার বাড়ির সামনে আসছি, আইসা দেখি আমাদের গ্রামের দিকে আগুন দেখা যায়, আগুন তো না ধোঁয়া দেখা যায়। আমি দাঁড়ায় তখন ছোট, কিন্তু আমার খেলনা পাইছিল, এবং আমি দাঁড়ায় কাঁদতেছিলাম। আমাকে তখন সরকার বাড়ির লোকজন শেষ করে সান্ত্বনা দিচ্ছিল। সান্ত্বনাটা মর্মান্তিক, কিন্তু একটা সান্ত্বনা এরকম যে আল্লাহ তোমার বাপকে তো বাঁচায় রাখছে এখন। তো এই সময় আসলে আমার বাপ মারা যেতে পারতো, যুদ্ধ হয়েছিল, যুদ্ধে ছিল, আমরা মারা যেতে পারতাম। কিন্তু 71 সাল থেকে 75 সাল পর্যন্ত সবচেয়ে যে বিপর্যস্ত সময়, সেই সময়টা আসলে আমরা আমাদের যারা আসলে তারা কে মুজিববাদী ছিল, কে আসলে মুজিববাদী ছিল না, এগুলির বাইরে আসলে আমরা এই অঞ্চলের মধ্যে আশ্রয় পেয়েছি। এমনকি সর্বশেষ আমি যখন রাজনীতি করি, আমি যখন এখানে লেখক শিবির করি, ফেডারেশন করি, আমার বিরুদ্ধে যখন মামলা হচ্ছে, আমি যখন পালায় থাকছি এইখানে বাজিতপুর থানা, আমি এইখানে আসলে ফেরদৌসদের বাড়িটা পালায় থাকছি, ফেরদৌসদের বাড়ির সামনে আমি ধরেন বসে থাকছি। একটু বীর হোসেনরা তো তখন ছাত্র দল করে, মানে বিরোধটা হচ্ছে এরকম যে আমরা ছাত্র দলের সাথে মারামারি করে হয়তো বলিয়ার দিকে পালাইছি, সাথের বাড়িটা হচ্ছে বিএনপি করে। কোনোদিন আমার মনে হয় না যে এখানকার বিএনপির ছেলেটাকে বিএনপি কে বলবে যে কায়েম ভাই এখানে পালায় আছে। আমি কথাটা বলছি এই জন্য যে আমাদের 71 সাল থেকে এই পর্যন্ত বলিয়ার দিকে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে,
এটার সাথে আমাদের আপদ বিপদের কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না। আমরা এই দল মতের ঊর্ধ্বে এই বলিয়ারদের মানুষের আশ্রয় পাইছি। আমি পাইছি, আমার বাপ পাইছে, আমার রাজনৈতিক বন্ধু বান্ধবরা পাইছে। এই জায়গার মধ্যে আজকে এখানে যেখানে দাঁড়ায় আসলে আমি বক্তৃতা করতে আসছি বলে 30-35 বছর পরে সর্বশেষে এখানে বক্তৃতা করছিলাম। আমার যত মনে আছে, আপনাদের ছেলেরা এখানকার সার চুরি, ইউনিয়নপুর থেকে সার চুরি হয়েছিল, আপনাদের আজিমরা এখানকার ফেরদৌসরা, আপনাদের পোলাপান সিজিলরা এই সার চুরি ধরছিল, চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। চেয়ারম্যান ছিল আসলে আল্লাহ ব্যক্ত করুক, দুনিয়াতে থাকতে অনেক মানুষের ক্ষতি করছে, কিন্তু আল্লাহ তারা মাফ করে দিক, আমরা মাফ করে দিই। আঙ্গুর চেয়ারম্যান তো, আরে আঙ্গুর নিয়ে তখন হচ্ছে চেয়ারম্যান, উনি যারা সার চুরি ধরলো তাদেরকে মামলা দিয়েছিল। এবং এখানকার আপনাদের আসলে ঘোরাদারা একবাইকে দিয়ে আমরা মামলা করা শুরু করলাম। এখানে বক্তৃতা করছিলাম যে আঙ্গুর মিয়া যদি মিথ্যা মামলা করে আমি মিথ্যা মামলা করব, আঙ্গুর মিয়া যদি লাঠি লক্কল নিয়ে আসে আমি লাঠি লক্কল নিয়ে নেব, উনি যদি লোহা লক্কল নিয়ে আসে আমি লোহা লক্কল নিয়ে নেব। আজকে 35 বছর পরে আমি এখানে আবার আসছি। আমি আসার পরে শুনছি, আমি একটা কথা বলি, কেউ কেউ নাকি এরকম বলার চেষ্টা করে যে যারা রাষ্ট্র সংস্কার আন্দোলন করবে তাদেরকে আসলে দেখে নেবে, তাদেরকে বিপদে নেবে, অমুক করবে। আমি একদম পরিষ্কার করে এই কথাটা বলতে চাই যে আঙ্গুর দিয়ে যে কথাটা আমি বলছিলাম, যদি এখানে কারো বাপের বুকের পাটা থাকে, তাকে এই কথাটা আজকে আমি আবার বলছি, 35 বছর পরে বলতেছি। রাষ্ট্র সংস্কার আন্দোলন করে, রাষ্ট্র সংস্কার আন্দোলন দল চাই নাম দিচ্ছে, এই কারণে যদি কেউ কেউ মনে করে যে এই ছেলেটাকে মামলায় দিবে, মনে রাখেন তার বিরুদ্ধে আমি তার থেকে 12 গুণ বেশি মামলা। ও যদি লাঠি লক্ষ্য নিয়ে আমার ছেলেটাকে আক্রমণ করতে পারে, আমি পরিষ্কার বলতেছি যে লাঠি লক্ষ্য আমি তার ঘরে পাবো। আর যদি আরো কিছু নিয়ে আসে তাহলে সেটা জবাব দেবে। অর্থাৎ বলিয়ারদের এইটা মনে করার দরকার নেই যে বলিয়ারদের আমি ছাইড়ে চলে গেছি, এটা আমার জন্ম মাটি না হইতে পারে, এটা আমার মাটি। এই বলিয়ারদের আমি বড় হয়েছি, এই বলিয়ারদের আমি লড়াই করছি, এই বলিয়ারদের মানুষের সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্ক কারো পক্ষে চোখ রাঙে কাটতে পারবেন এটা মনে করে। এই কথাটা আমি পরিষ্কার বক্তৃতা শুরু করার আগে বলে রাখলাম, ভবিষ্যতে মনে রাখবে। পরের কথা আমি বলতে চাই যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে 35 বছর আগে ধরে এটা এখানে যে রাজনীতিটা আমি করতাম, বহুদিনের রাজনীতিটা আমি করি না। কারণ এখানে আমরা রাজনীতি করতে গিয়ে আমরা যেটা দেখছিলাম, আমার যেটা আসলে বয়স হওয়ার সময় যেটা বুঝছি, আমরা লড়াই করতাম যে মনে করতাম যে আঙ্গুর নিয়ে খারাপ আছে, অমুক নিয়ে বোধহয় ভালো, অমুক দল খারাপ আছে, অমুক দলের বদলে অমুক দল আইলে বোধহয় ভালো। আমরা আমাদের বয়সে আসলে বাজিতপুরকে মনে করছি মাইরে একাইটিয়া লড়াই করি বোধহয় সমান করে ফেলা যাবে, অন্যায়টাকে বোধহয় ঠিক মতো টান্ডা দিলে আসলে বোধহয় ন্যায় হয়ে যায়। আমাদের সেটা হয় না। আমরা দেখছি যে আসলে অন্যায় যেটা হয় বাংলাদেশে, এই যে বিভিন্ন সময় 71 সালে এখানকার মানুষ যুদ্ধ করে জিতছে, 90 সালে একসাথে বিরুদ্ধে মানুষ আন্দোলন করে জিতছে, 24 সালে আজকে আবার নতুন করে জীবন দিয়ে মানুষ জিতছে। কিন্তু আমার আগে যারা কথা বলছে তারা বলতেছে যে আবার মনে হচ্ছে পুরানো লক্ষ্যে আবার নতুন করে চালু হইতে যাচ্ছে। এর একটা কারণ আমরা যেটা দেখি যে বাংলাদেশটা চলে হচ্ছে একটা অন্যায় আইন কানুন দিয়ে, অন্যায্য আইন কানুন দিয়ে। আপনার ন্যায্যতা আপনি যতক্ষণ লাঠি নিয়ে দাঁড়ায় থাকেন ততক্ষণ কোনো রকমে থাকে, এই লাঠিটা ছাড়লেই আবার ইলাস্টিক টান দিয়ে ছাড়ে দিলে যেরকম আগের জায়গায় আসে, এখানকার ব্যবস্থাটাই এরকম। অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়াইলেন, মারামারি করলেন, বুক চিতায় খাড়াইলেন, তাইলে কতক্ষণ অন্যায় একটু চুপ বুঝে থাকে, একটু পড়া। আপনি ছাইড়ে দিয়ে বাড়ি গেলেন, ওই অন্যায় আবার ইলাস্টিকের মতো জায়গায় আসে। তার কারণ হলো এই দেশের যে আইন, এই দেশের যে আদালত, এই দেশের যে ব্যবস্থা, এই দেশের যে বিচার ব্যবস্থা, তার সবগুলি হচ্ছে অন্যায় দিয়ে চলছে। আমরা এই জন্য আমি গত 35 বছরের মধ্যে অন্তত 15 বছর এটা চিন্তা করার চেষ্টা করছি যে আমার যৌবনকালে
জীবনের সবচেয়ে সেরা সময়টাই এই অন্যায়ের প্রতিবাদ করে এই অন্যায়টাকে দূর করার চেষ্টা করছি। মামলা খাইছি, মোকদ্দমা খাইছি, আমার সাথে মানুষ মারা গেছে, কিন্তু অন্যায় দূর করা গেল। তার কারণ এটা খুঁজিয়া 10-15 বছর ধরে আমরা যেটা বুঝছি, তাতে আমরা বাংলাদেশে গত 12 বছর ধরে আমি এই কথা বলার চেষ্টা করছি যে বাংলাদেশের সংস্কার লাগবে, বাংলাদেশ রাষ্ট্রটা সংস্কার লাগবে, আইনের সংস্কার লাগবে, আদালতের সংস্কার লাগবে, এই সংসদের সংস্কার লাগবে, এই রাজনীতির সংস্কার লাগবে। রাজনীতি এটা চোর বাটপারের একটা হাতিয়ার হয়ে গেছে। রাজনীতি হলো কতগুলো লোকের জুলুম করার একটা ক্ষমতা, এটা হাতে নেওয়ার একটা হাতিয়ার হয়ে গেছে। এই রাজনীতিকে বদলায় আসলে ন্যায় প্রতিষ্ঠার রাজনীতি লাগবে। এই রাষ্ট্রকে বদলায় আমার টাকে তো রাষ্ট্র চলে নাকি এটা জানেন কি না আপনারা? রাষ্ট্র চলে আপনাদের টাকায়, দেশ চলে আপনাদের টাকায়। দেশের তো কারো যারা যারা এমপি হয়, যারা যারা মন্ত্রী হয়, যারা যারা প্রধানমন্ত্রী হয়, এরা কি তো বাপের টাকা খরচ করে রাষ্ট্র চালায়? ও তো বাপের টাকা খরচ করে চালায় না, ওর বাপের টাকা পাবে। ওর বাপ যদি ফকিন্নি থাকে 5 বছর পরে জমিদারের বাচ্চা হয়, তাহলে টাকা আছে করতে, এই টাকা আপনাদের কাছ থেকে আসে। একটা ইনডাইরেক্ট ট্যাক্স, একটা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে দিয়ে টাকা আসে, রাষ্ট্র চলে। আমি এটা সব জায়গায় বলি যে এটা হচ্ছে সবচেয়ে চালু জিনিস। এটা দিয়ে কথা বলেন এরকম কোনো মানুষ নেই। এই যে এটা দিয়ে আপনি কথা বলেন, একটা উদাহরণ দিই, এই যে এটা দিয়ে কথা বলেন, এটাতে যখন আপনি 100 টাকা ভরেন, তখন এখান থেকে সরকার আসলে আপনারা না জানায় 39 টাকা কেটে দেবে। তার মানে আপনার বছরে প্রতি বছর বাজেট হয় তো, প্রতি বছর জুন মাসে একটা বাজেট হয়। আপনার সংসার বৈশাখ মাসে আপনি একটা হিসাব করেন, অথবা চৈত মাসে একটা হিসাব করেন যে আগামী বছর কেমনে চালাবেন, কত টাকা লাগবে, কিভাবে আসবে টাকাটা। সরকার এখানে বসে জুন মাসে হিসাব করে, জুন মাসে বলে আমার আগামী বছর চালাইতে 7 লক্ষ কোটি টাকা লাগবে, 8 লক্ষ কোটি টাকা লাগবে। এই টাকা সে করতে গেলে এই টাকা এইরকম বাজেট যখন হয়, আপনি দেখবেন যে আপনার সারের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ইলেকট্রিক বিলের দাম বাড়ে, পানির দাম বাড়ে। আপনার ছেলের আসলে যে সমস্ত জিনিস দিয়ে পড়াশোনা করে সেগুলির দাম বাড়ে, বাড়তে যে ওষুধ খায় ওষুধের দাম বাড়ে। বাজেট হওয়ার পর জুন মাসে বাজেটটা হওয়ার পরে আগের দিন যে টাকা ছিল দাম, তারপরের দিনে জিনিসের দাম বাড়ে। আর এই টাকা আপনার জিনিসের দাম বাড়ে, ওই টাকা গতবার যদি চালায় থাকে 6 লক্ষ কোটি টাকা দিয়ে দিন, পরের বছর বলে আমার 7 লক্ষ কোটি টাকা লাগবে, পরের বছর বলে আমার 8 লক্ষ কোটি টাকা লাগবে। এই টাকা আপনার কাছ থেকে তুলে নিয়ে বাড়ে কার? অফিসারের বেতন বাড়ে, পুলিশের বেতন বাড়ে, মিলিটারির বেতন বাড়ে। আপনার উন্নয়নের নামে বাস দিয়ে বিল্ডিং তুলে এটার খরচ বাড়ে। একবারে রাস্তা 6 মাস চলে না, আবার 6 মাসের মধ্যে এটাকে ঠিক করা লাগে, না হয় আসলে আপনার পাওয়া গেলে হাত থেকে। এই তো এই পথে তারা টাকা খরচ করে আর ওই টাকা আপনার কাছ থেকে তুলে। আমরা বলি এই আইন বদলাইতে হবে, অর্থনৈতিক আইন বদলাইতে হবে। আমার টাকা আসলে কোন পথে উঠে, আবার আমার টাকা কোথায় খরচ হয়, এই টাকা দিয়ে যাদেরকে আমি পালি, এই টাকা দিয়ে যাদেরকে আমরা পুষি, এ আমার পক্ষে নাকি চোরের পক্ষে, এটা ঠিক করতে হবে। আমার টাকা দিয়ে চোরের পক্ষে রাজনীতি করার জন্য, আমার টাকা দিয়ে চোরকে সালাম দেওয়ার জন্য আমি পুলিশ পালবো না। তাইলে এই যে রাজনীতি বাংলাদেশে, এইটাকে আমরা বলছি রাষ্ট্র সংস্কারের রাজনীতি, এইটাকে আমরা বলছি রাজনীতি সংস্কারের রাজনীতি। আজকে বাংলাদেশ ছাত্ররা বলেন, শ্রমিকরা বলেন, কৃষক বলেন, সমস্ত জায়গা থেকে আজকে সংস্কারের আওয়াজ উঠছে। আমরা 12 বছর ধরে এটা বলতে বলতে আজকের বাংলাদেশে এই কথা স্পষ্ট হয়েছে। আমি আপনাদের কাছে আসার আগে একেবারে এটা প্রমাণ করার জন্য সারা বাংলাদেশে আমি গেছি, সারা বাংলাদেশে এখন আমি ঘুরি, যে বিভিন্ন জায়গায় আজকে ধরেন যে এই ছেলে আসছে পাবনা থেকে, অমুক ছেলে আসছে নারায়ণগঞ্জ থেকে, আরেকজন কালকে ছিল আসলে বগুড়া থেকে, বা আরেকজন ছিল রাজশাহী থেকে। এরা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্র সংস্কারের কমিটি আছে, বিভিন্ন জায়গায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কমিটি আছে। মিটিং হবে, আপনাদের বলতে পারি আগামী 26 তারিখে আমাদের চিলমারিতে উত্তরবঙ্গের কৃষক সমাবেশ, 25,000 মানুষের সমাবেশ করবো আমরা উত্তরবঙ্গের চিলমারিতে, কৃষকদের পক্ষে সমাবেশ করব। এবং সেইখানে
সরকার থেকে 2 জন উপদেষ্টাকে আমরা দাওয়াত করি। এই সমাবেশ আমরা বাজিতপুরে করতে চাই, পরে করবো, কিন্তু তার আগে আসলে আমরা এই বাজিতপুরে আমি সবার শেষে আবার কথা বলতে আসি। কারণ আমি জানি বাজিতপুরে বলিয়ারদিনের মতো না হইল প্রায় সব জায়গাতে আমাদের কিছু না কিছু মানুষ আছে। বলিয়ারদিনের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আছে, ঘোড়াধারায় হয়তো সবচেয়ে বেশি মানুষ আছে, কিন্তু সারা বাংলাদেশে না হইল সারা বাজিতপুরে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক এলাকায় আমাদের লোক আছে। তো আমাদের লোকদেরকে আমরা জায়গায় তুলতে চাই। আমাদের লোকজন যদি জাগে, বাজিতপুরের ইতিহাস তো আপনারা জানেন, বাজিতপুরে এরকম কোন নামদের জন্য ছিল না জেলা কক্সিবির সামনে দাঁড়াইছে। বাজিতপুরে এরকম তো কেউ ছিল না যে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছি তারপর অন্যায় করে বুক খোলায় বাজিতপুরে টিকে থাকবে, এরকম কোন শক্তি ছিল না। ভবিষ্যতে বাজিতপুরে থাকবে, ভবিষ্যতের বাজিতপুরে অন্যায় করে আমাদের চোখের সামনে চোখ নাইকে কথা বলবে, এই শক্তি বাজিতপুরে থাকবে না। এটা আমরা গতকালকে হুমায়ুনপুর থেকে শুরু করছি, আজকে বলিয়ারদিনে করছি। হুমায়ুনপুর বলিয়ারদিনের পরে বাজিতপুর যে কেন্দ্রীয় 19টা ইউনিয়ন, 19টা ইউনিয়নে আমরা যাব, 19টা ইউনিয়নে আমরা মিটিং করব, এবং 19টা ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যে সমস্ত মানুষ আছে তাদেরকে আমরা আসলে সংগঠিত করব। এবং আমাদের মানুষ মানে আওয়ামী লীগ বিএনপির বাইরের মানুষ না, আমাদের লোকজনটা কোনো আওয়ামী লীগ করে, আমাদের লোক বিএনপি করে। আওয়ামী লীগ বিএনপি এইভাবে আমি দল দেখি, আমি দল দেখি 2 ভাবে। এখানে কে আওয়ামী লীগ করে আমি চিন্তা করি, এখানে কে বিএনপি করে আমি চিন্তা করি। আমি দেখি দুনিয়াতে 2 রকমের মানুষ আছে, একটা জুলুম করে, আওয়ামী লীগ করলেও করতে পারে, আওয়ামী লীগ করলেও জুলুমের শিকার হতে পারে। আওয়ামী লীগ করে জুলুমের শিকার হয়েছে এরকম মানুষ আছে না? বিএনপি করে জুলুমের শিকার হয়েছে এরকম মানুষ আছে না? যারা জুলুমের শিকার হয়েছে এদেরকে নিয়ে আমরা দল বানাবো। আওয়ামী লীগ করে না বিএনপি করে এটা না, আমি জুলুমবাদদের বিরুদ্ধে দল, আর জুলুমবাদদের বিরুদ্ধে জুলুমের শিকার বাজিতপুর লীগের সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ করবো এবং এই বাংলাদেশে বাজিতপুরকে আবার আমরা মডেল বানাবো। আমি আরেকটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। বাংলাদেশে এই সংস্কারের অভাব করতে করতে সবার শেষে বাজিতপুরে আসে। বাজিতপুরে জন্ম, বাজিতপুরে লড়াই করতে করতে আমি বাংলাদেশের লড়াই কিভাবে করা দরকার, কোন ধরনের রাজনীতি করা দরকার, কোন ধরনের দল করা দরকার, এইটা আমার মাথায় আসার পরে আমি বাংলাদেশের অন্যান্য জায়গায় গেছি। বাজিতপুরে প্রথম আসি, বাজিতপুরে সবার শেষে আসে। বাজিতপুরকে আবার সবার শেষে আসে আমি যেটা বলতে চাই, বাংলাদেশে তো আমরা একটা চিন্তার কথা আগে বলছি, বাংলাদেশে আমরা সংগঠন কথা বাড়াই নাই। বাংলাদেশে গত 10 বছর ধরে আমরা চিন্তাটাকে আগে আসলে মানুষের মাথায় দেওয়ার চেষ্টা করছি। আমরা উকিলদের কাছে গেছি, আমরা সাংবাদিকদের কাছে গেছি, আমরা ছাত্রদের কাছে গেছি, আমরা রাজনৈতিক দলগুলির কাছে গেছি, আমরা বুদ্ধিজীবীদের কাছে গেছি। তাদেরকে নিয়ে আমরা দল বানাইতে চাই না, তাদেরকে আমরা বলছি বাংলাদেশটাকে বাঁচাইতে হলে রাজনীতিটাকে ওইখানে নিতে হবে, বাংলাদেশটাকে ওই পথে চালাইতে হবে, বাংলাদেশটাকে সংস্কারের পথে নিতে হবে। আজকে বাংলাদেশে যখন সংস্কারের জায়গাটা সবাই স্বীকার করে নিছে, তাহলে দল বানানোর ঘটনাটা আমরা বাজিতপুর থেকে আবার শুরু করতে চাই। বাজিতপুরের দল বানানো দিয়ে আমরা বাংলাদেশকে শিখাইতে চাই দল এইভাবে গড়বে, এবং দল এইভাবে বাংলাদেশে আজকে যদি বাজিতপুর দিকে ধরেন, আমার আগে যারা বলছে, আমি একটা কথা বলি, কথাটা শেষ করি। আপনারা ভারতে দেখবেন সবচেয়ে বড় দল বিজেপি, ও শুরু করছে 2টা সিট জিতছে। তারপরে আপনি দেখবেন দিল্লি শাসন করে কেজরিওয়াল, ওরা শুরু করছে 2টা সংসদ দিয়ে। বাজিতপুরে এবং অন্যান্য জায়গায় মিলে আগামী নির্বাচনে যদি রাষ্ট্র সংস্কার আন্দোলন 5টা সিট আমরা নেই, আমরা বলতে পারি পরের বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাইরে কিচ্ছু থাকবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলন সংবিধান গঠন করবে, এবং সেই দিকে আসলে বাজিতপুরের মানুষ বাংলাদেশের মানুষকে পথ দেখাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা এখানে আসছেন, অনেকক্ষণ ধরে যারা আসলে কষ্ট করতেছে শীতের মধ্যে,
তাদের কাছে আবারও আমি আমার কৃতজ্ঞতা এবং সালাম জানাতে চাই এবং আপনাদের কাছে আমি একটা দাবি করতে চাই যে আমি এটা বিশ্বাস করি সারা বাংলাদেশের কোথায় কি হবে না হবে আমি জানি না। 5টা সিটও আমি পাবো কি পাবো না আমার দল আমি এটা জানি না। তো আমি এইটা মনে করি যে বাজিতপুরে আমাদের মানুষেরা আমাদেরকে যেভাবে চিনে এবং বাজিতপুরে আমরা যে সক্ষমতা ধারণ করি, বাংলাদেশে একটা যদি সিট রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা কোথাও নেই, এটা বাজিতপুর থেকে সেইটার জন্য আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের আদর্শে আগামী বাংলাদেশ পরিচালিত হোক, তাহলে সেইটার দায়িত্ব নেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব। আমি একটা কথা বলি যে ধরেন মানুষ, আজকে কথা বলতেছিলাম তাদের সাথে, দুই ধরনের মানুষ থাকে একটা ঘটনার ক্ষেত্রে। এক ধরনের মানুষ আসলে একটা জিনিস শুরু করে, আরেক ধরনের মানুষ এটাতে যোগ দেয়। বাজিতপুরের মানুষের সুযোগ আছে, এই অঞ্চলের মানুষের সুযোগ আছে এই রাজনীতিটা শুরু করা, এই রাজনীতির কারিগর হওয়া, এই রাজনীতি শুরু করা, এই রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, এইটা শুরু করার যে নেতৃত্ব দেওয়ার এই সুযোগ বাজিতপুরের মানুষের আছে। বাজিতপুরের মানুষ, যেটা নামটি বলছিল আমি আবার বলি, বাজিতপুরের মানুষ পাকিস্তান আমলে 10 বছর গভর্নরগিরি করছে। বাংলাদেশের মধ্যে পূর্ব পাকিস্তানের গভর্নরগিরি করছে বাজিতপুরের মানুষ পাকিস্তান আমলে 10 বছর। বাজিতপুরের মানুষ এই বাচ্চু মিয়ার বাবা কৃষি মন্ত্রীগিরি করছে। বাজিতপুরের মানুষ ব্রিটিশ আমলে এই বাইনগরের মানুষ আব্দুল করিম শাহ পুরো ব্রিটিশ আমলে বাংলার শিক্ষামন্ত্রীগিরি করছে। আর 53 বছর ধরে লজ্জা লাগে বাজিতপুরে আসলে কারা নেতৃত্ব দেয়, এটা আসলে আমাদের যখন জিজ্ঞেস করে নাম বলতে আসলে লজ্জা। বাজিতপুরকে দুর্ভাগ্য থেকে এই লজ্জা থেকে আমাদের মুক্ত করে বাংলাদেশকে মুক্ত করার দিকে পথ দেখানোর যে ঐতিহাসিক দায়িত্ব বাজিতপুরের আছে, সেই দায়িত্ব আপনারা একসাথে কাঁধে নেবেন। আমাদেরকে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো আদরের স্নেহের, আবার কারো ধরেন মুরব্বী, সেইভাবে আমাদেরকে আপনাদের মধ্যে রাখবেন। যেভাবে আমাদেরকে বিপদের দিনে আপনারা আগলায় রাখছিলেন, সেইভাবে আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনারা যারা বিপদের বন্ধু, অতএব আপনাদের সাথে এই সম্পর্কের কোনো চিহ্ন হবে না। বাংলাদেশকে আমরা নতুন দিনের দিকে নিয়ে যাব, বাংলাদেশ রাষ্ট্রকে আমরা সংস্কার করব এবং এই সংস্কার আমরা আসলে বাজিতপুর থেকে শুরু করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। আমাদের